শুভ্রাদের বাড়িতে মমতা খান রান্না করছে, পাশেই ঘুরঘুর করছে ছেলে মেয়েগুলো। ফারাদ হাতে হাতে এগিয়ে দিচ্ছে সব। এসব সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার। অবশ্য ধারণা থাকার কারণও আছে। ফারহাদ, রাহাত, রিমন কেউই নিজেদের বউকে সাথে নিয়ে আসেনি। তারা চার ভাই গতকাল এসেছে। না আনার একটা মাত্রই কারণ, তাদের সাথে নিয়ে আসলে এমন বাচ্চাদের মতো আচরণ করতে পারতো না। আজকে আসবে তারা খানবাড়ির বাকিদের সাথে। আরে বাবা, তোমাকে সব করতে হবে না, তোমার কাকা এসে করবে। তুমি গিয়ে আড্ডা দাও ভাই বোনদের সাথে। কাকিমণি, কাকাই তো বাইরে গেছে, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তাছাড়া এতজনের রান্না তুমি একা করলে হাঁপিয়ে যাবে। চিন্তা করো না, তোমার পছন্দ করা বৌমার জন্য এসব করতে হয় মাঝে মাঝে। একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল ফারহাদ। হেসে ফেললেন মমতা খান। বাবা, নির্লজ্জের ভাই আবার লজ্জাও পাই। আচ্ছা, এখন যাও, তোমাকে আর কিছু করতে হবে না। একদম আমার বোনকে নির্লজ্জ বলবে না কাকিমণি। করি না সাহায্য তোমায়? দেখো, এতজনের জন্য রান্না করতে হবে, তুমি একা পারবে না। নিজের ছেলে হলে বুঝি এমন করতে? মমতা খান ফারহাদের মাথায় হাত রাখে, চোখ রাঙায়, মুচকি হেসে বলে ফারহাদ। তুমি তো আমারই ছেলে ফারহাদ। শুভ্রা যেমন আমার মেয়ে, তোমরাও আমার ছেলে। বাহ বাহ, আমরা তো কেউ না, বুঝলি তো তোরা। আমাদের ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই। চল চল এখান থেকে, এখানে আমাদের কোনো লাভ নেই। রাহাতের কান টেনে ধরে মমতা খান। বাকিরাও হাসে রাহাতের অবস্থা দেখে। বড্ড পাকনা হয়ে গেছো। আমি তোমাদের ভালোবাসি না, তাই না? তাহলে যাও, আজ থেকে তোমরা কেউ আমার কাছে ঘেঁষবে না, কেউ কোনো বায়না করবে না। রাগে অভিনয় করে মুখ ঘুরিয়ে রাখেন তিনি। জানেন এখন তারা কি করবে। ফারহাদ আর বাকি সবাই রাগে দৃষ্টি নিক্ষেপ করে রাহাতের উপর। ক্যাবলা হাসে রাহাত। মমতা বেগমকে এক পাশ থেকে জড়িয়ে ধরে, আরেক পাশ থেকে ফারহাদ। এমন করো কেন কাকিমণি? আমরা জানি তো আমাদের কাকিমণি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো তখন মজা করছিলাম। রাহাতের কথায় হাসেন মমতা খান। অন্যদিকে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে রিমন, ফাহিম, শুভ্রা। তাদের গাল ফোলাতে দেখে ভেঙচি কাটে ফারহাদ আর রাহাত। তোমরা আবার দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো। সবাই হাসি মুখে একসাথে জড়িয়ে ধরে মমতা খানকে। কিছুক্ষণ পর আচ্ছা, হয়েছে হয়েছে, এবার ছাড়ো, রান্না শেষ করতে দাও, বাবারা আসার সময় হয়েছে। আমরাও তোমাকে সাহায্য করব মা। মেয়ের দিকে তাকান মমতা খান। শুভ্রাকে এখন স্বাভাবিক লাগে, তবে শরীরের অবস্থার আর উন্নতি হয়নি। চোখের নিচের কালো দাগগুলো সরে গেছে। শুভ্রার কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ায় মমতা খান। তিনি জানেন এরা নাসরবান্দা, না বললেও পিছু ছাড়বে না। বেশ কিছুক্ষণ পর খানবাড়ি থেকে ফোন আসে। তারা জানায় তাদের আসতে দেরি হবে, এমনকি রাতও হয়ে যেতে পারে। মমতা খান সবকিছু গুছিয়ে ফারহাদের সাথে বসে। তারা আড্ডা দিচ্ছে। শুভ্রা গিয়েছে রায়মাদের বাড়িতে রায়মাকে আনতে, আড্ডা দেওয়ার জন্য। পাশের বাড়ি হওয়ায় কারণে তার সাথে আর কেউ যায়নি। সাদাত খানকে একের পর এক ফোন করে যাচ্ছে মমতা খান, কিন্তু প্রতিবারই বন্ধ বলছে মোবাইল। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে, কিন্তু সাদাত খান বাড়ি ফেরেনি এখনো। আজকে তো ছুটি নিয়েছিলেন তিনি। চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মমতা খান। ফোনে একটা মেসেজ নজরে পড়ে মমতা খানের। আমি রামিজ ভাইয়ের পুরনো বিল্ডিংয়ে আছি। তুমি তাড়াতাড়ি আলমারির উপরের তাকে রাখা নীল রঙের ফাইলটা নিয়ে এসো, তাড়াতাড়ি। কাউকে কিছু বলার দরকার নেই। ঘণ্টাখানেক আগেই সাদাত খানের নম্বর থেকে মেসেজটা এসেছে। অবাক হন মমতা খান। সাদাত খান থেকে শুনেছিল ফাইলটা অনেক দরকারি, এমনকি মমতা খানকেও ছুতে দেয়নি কখনো। তাহলে আজকে এমন বলার মানে কি? পরক্ষণে আবার ভাবে হয়তো খুব দরকার। কিন্তু রামিজ ভাইয়ের পুরনো বিল্ডিংয়ে কেন? তাদের প্রতিবেশী রামিজ সাহেবের পুরনো বিল্ডিংটা তো প্রায় পরিত্যক্ত। ফারহাদদের বলে বের হয় মমতা খান। বাজে প্রায় 6:30। শুভ্রার কথা বেবালুম ভুলে গেছে তারা। 4-5 মিনিট গেলেই বিল্ডিংটা, কিন্তু সেদিকে রাস্তাটা প্রায় ফাঁকা। ভেতরে ঢুকেই সাদাত খানকে খুঁজতে শুরু করেন তিনি। উপরতলার একটা রুমে পান। আতকে ওঠেন মমতা খান। সাদাত খানকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। পাশে কয়েকজন বন্দুকধারী লোক দাঁড়িয়ে তাকে দেখার সাথে সাথেই সাদাত খানের সামনে নিয়ে আসা হয়। মমতা খানের মাথায় বন্দুক ঠেকানো হয়। তুমি তুমি কেন এখানে এসেছো? গলা কাঁপছে সাদাত খানের। তিনি মোটেও স্ত্রীকে আশা করেননি এখানে। ভয়ে ভীতিগ্রস্ত মমতা খান স্বামীকে উদ্দেশ্য করে বলে, তুমি তো মেসেজ করে বললে ফাইলটা নিয়ে আসার জন্য। এরা কারা? আর তোমাকে এভাবে বেঁধে রেখেছে কেন?
মুহূর্তে সাদাত খানের পুলিশের মস্তিষ্ক সবটা বুঝে ফেলে। ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে সামনে চেয়ারে বসে থাকা লোকটার উপর। মুখে মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে বসে আছে লোকটা। তোর সাহস হয় কি করে ওকে মেসেজ করার? তোর শত্রুতা আমার সাথে, ওকে কেন জড়িয়েছিস এসবের মধ্যে? একটা টোকাও যদি ওর গায়ে লাগে মেরে ফেলবো তোকে। বিশ্রীভাবে হাসে লোকটি। সাদাত খানের মুখ বরাবর ঘুষি মারে। নাক থেকে রক্ত বের হয় সাদাত খানের। এই আওয়াজ নিচে। এই অবস্থাতেও তোর তেজ কমেনি? বলতেই হবে আমার বন্ধু সাহসী। তো ভাবিজান এনেছেন ফাইলটা? মমতা খানের হাতের ফাইলটা দেখে লোকটা কোনো কথা না বলে কেড়ে নেয়। তৎক্ষণাৎ হাতের ইশারায় সেখানে উপস্থিত মানুষগুলোকে কিছু বলে বেরিয়ে পড়ে। চিৎকার করে সাদাত খান, কিন্তু শোনার জন্য কেউ উপস্থিত ছিল না সেখানে। লোকগুলো পুরো ঘরে কেরোসিন ঢেলে বাইরে বের হয়। মমতা খানকেও বেঁধে ফেলে সাদাত খানের সাথে। আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। তাড়াতাড়ি বের হয়ে যায় তারা। দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো বিল্ডিং। শোনা যায় কতগুলো আর্তনাদ। লোকগুলো মেইলে আরো চিৎকার শুনতে পায়, কিন্তু কোনো পাত্তা না দিয়ে বের হয়ে যায়। চোখ জোড়া থেকে অনবরত পানি পড়ছে ফারহাদের, সাথে রাহাতেরও। হতভম্ব হয়ে যায় আরহাম। বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করে। শুভ্রা তখন কোথায় ছিল? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আরহাম। ফারহাদ সামলে নেয় নিজেকে। আরো অনেক কথা বলা বাকি, এটুকু তো শেষ নয়। কাকিমণি যাওয়ার সময় আমাকে জানিয়ে গিয়েছিল। সন্দেহ হয়েছিল কাকিমণির যে কোনো সমস্যা হবে, তাই রানিং কলে ছিল আমাদের সাথে। সেখানকার সকল কথা আর্তনাদ শুনেছি আমরা। পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল আমাদের। আমরা যতক্ষণে পৌঁছাই ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। বনিকে জ্বলন্ত বিল্ডিংয়ের বাইরে পাই অজ্ঞান অবস্থায়। আমাদের আজও অজানা বনি ওখানে কিভাবে পৌঁছালো, অজ্ঞান কিভাবে হলো। সেদিনের পর থেকে বনি নিস্তুপ হয়ে যায়, সকলের সাথে কথা বলা বন্ধ করে দেয়, এমনকি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল। মানসিক সমস্যার দেখা দেয় বনির মধ্যে। তার রেশ এখনো কিছুটা আছে, পাগলাটে স্বভাবের হয়ে যায়। ফারহাদের কথার পর কিছু বলতে চায় আরহাম, কিন্তু তার আগেই ফোনটা বেজে ওঠে তার। রাইমা কল করেছে। ভ্রু কুচকে যায় আরহামের। এই সময় কেন তাকে ফোন করেছে? রিসিভ করে সে। বড় ভাইয়া কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় আসো। শুভ্রা, শুভ্রা। শুভ্রার নামটা শুনেই বুকটা ধক করে উঠে আরহামের। ফোনের স্পিকার কিছুটা বেশি থাকায় আরহামের গা ঘেঁষে বসে থাকা ফাহিমরাও শুনতে পায় তা। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় তারা। ঘড়ির কাঁটায় 11টা বাজে প্রায়। কি হয়েছে? হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলো আরহাম, সাথে ফারহাদ, রাহাত, রিমন, ফাহিম আর শুভ্র। সকলের মুখেই বিরাজমান চিন্তা। আরহাম ঘরে ঢুকতে বুকটা ধক করে ওঠে। বাড়ির সবাই তার ঘরে উপস্থিত। সবাইকে এড়িয়ে বিছানার কাছে যায় আরহাম। পিছু পিছু ফারহাদরাও যায়। শুভ্রার পাশে ডাক্তার আবুল খন্দকারকে দেখতে পায়। আগের মতোই সোজা হয়ে শুয়ে আছে শুভ্রা, কোনো নড়াচড়া নেই। আরহামকে দেখে ডাক্তার সাহেব হাসি মুখে বলেন, চিন্তার কোনো কিছু নেই মিস্টার শিকদার। মিসেস শিকদারের শরীরের উন্নতি হচ্ছে। আজকের ঘটনার পর আশা করা যায় অতি শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। চলে গেলেন তিনি। সাথে বাড়ির সবাই ঘর থেকে বের হলো। রাইমা থেকে গেল। ফারহাদরা শুভ্রার চারপাশে বসলো। অপলক চেয়ে রইল বন্যের পানে। কষ্টে বুক চিরে যাচ্ছে তাদের। এই সেই শুভ্রা যে কিনা সারাদিন বাড়ি মাথায় তুলে রাখতো, এক সেকেন্ডও স্থির হয়ে থাকতো না, সব সময় ছুটাছুটি করে থাকতো। রাইমা করুণ দৃষ্টিতে তাকায় ফাহিমের পানে, কিন্তু কোনো লাভ হলো না। ফাহিম ফিরেও তাকালো না তার দিকে। চোখ জোড়া পানিতে টইটম্বর হয়ে উঠল রাইমা। আমরা কবে লন্ডনে ফিরে যাব? আজাদ শিকদার তাকান নাইজা শিকদারের দিকে। স্ত্রীর চোখ মুখ করুণ দেখে গা ঘেঁষে বসেন। এমন করুণ মুখে হওয়ার কারণ অজানা নয় আজাদ শিকদারের। এখানেই থাকবো, আর ফিরবো না। আতকে উঠলেন নাইজা শিকদার। তুমি সবটা জেনেও কিভাবে কথা বলতে পারো? তোমার কি মনে হয় বাড়ির এরকম অবস্থায় আমাদের চলে যাওয়া উচিত? প্রশ্নের বিপরীতে প্রশ্ন মোটেও পছন্দ হলো না নাইজা শিকদারের। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন স্বামীর উপর। না যাওয়া উচিত নয়, কিন্তু তোমাকে আমাদের দিকটাও ভাবতে হবে। আমি কোনোভাবে চাই না সত্যিটাও জানুক। যে কারণে দেশ ছেড়েছিলাম সেই কারণকে ফেরাতে চাই না। তুমি দুদিনের মধ্যে সব ব্যবস্থা করবে লন্ডনে ফেরার।
আর একটা কথাও আমি শুনতে চাই না। পেরিয়েছে আরও একটা দিন। সকলেই কিছুটা খুশিতে আছে, কারণ শুভ্রার শরীরের উন্নতি হয়েছে। রাতের খাবার টেবিলে লন্ডনে ফেরার কথা জানায় আজাদ শিকদার। কেউ দ্বিমত পোষণ করেনি, তবে বাদশাদে নেহা আর নিতুল তারা কোনোভাবেই এখন ফিরবে না। আর কিছুদিন থাকি ড্যাড। নিতুলের সাথে নেহাও তাল মিলায়। আজাদ শিকদার স্ত্রীর দিকে তাকান। স্ত্রীর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারেন তিনিও চান না। না, ওখানে আমাদের ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি আর তোমার মা যখন যাচ্ছি তোমাদেরকেও যেতে হবে। এ বিষয়ে আর কোনো কথা নয়, নিজের সব কিছু গুছিয়ে নাও। আরও কিছু বলতে চাইলো নেহা আর নিতুল, কিন্তু আরহামের আগমনে চুপ হয়ে গেল। খাবার টেবিলে কথা বলা মোটেও পছন্দ করে না আরহাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ ঘরে চলে যায়। আরহাম ঘরে এসে কিছুক্ষণ শুভ্রার দিকে চেয়ে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। ক্ষণে ক্ষণে একটা মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরহামের ঘরের দরজা খুলে গেল। দেখা গেল একটা লোকের ছায়ামূর্তি। লোকটা অত্যন্ত সাবধানতার সাথে প্রবেশ করলো ভেতরে। পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার কাছে। ড্রিম লাইট জ্বলছে ঘরে। হালকা সবুজ আলোতে দেখতে পেল চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা দুজন মানুষকে। ভ্রু কুঁচকে এলো লোকটার। ভাদ্রের এই ব্যবসা গরমেও কাঁথা গায়ে, কিন্তু সেদিকে বেশি পাত্তা দিল না। পকেট থেকে ইঞ্জেকশন বের করলো। শুভ্রাকে ইঞ্জেকশন পুশ করার উদ্দেশ্যে কাঁথা সরালো। চোখ বড় বড় হয়ে গেল লোকটার। কাঁথার তলায় বালিশ রাখা। দেবু সাহেব, আমি এখানে। জ্বলে উঠল ঘরের লাইট। চকিতে পেছন ফিরল নিতুল। হঠাৎ আলোর কারণে চোখ জোড়া কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে আটকে উঠল। সামনেই শুভ্রা দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে। না, স্বাভাবিক হাসি নয়। শুভ্রার পাশে আরহাম, রাইমা আর ফারহাদরা, 4 ভাই। হতবিহম্বল নিতুল। একই সাথে ধরা পড়ে যাওয়ায় আতঙ্ক। শুভ্রার পানে তাকায়, ঠোঁট প্রসারিত করে হাসে শুভ্রা। ড্রয়িং রুমে নিতুলকে সাথে নিয়ে সবাই যায়। ড্রয়িং রুমে একে একে বাড়ির সকলেই ঘুমো চোখে হাজির হয়। রাইমা সবাইকে ডেকে এনেছে। এত রাতে ঘুম ভাঙায় বেশ বিরক্ত তারা। ড্রয়িং রুমে সোফার উপর শুভ্রাকে হাসি মুখে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সবাই। বার কয়েক চোখ কচলে নেয় সবাই। স্বপ্ন ভেবে নিজের হাতে নিজেরাই চিমটি কাটে, কিন্তু যখন বুঝতে পারে সামনে সত্যিই শুভ্রা, তখন আর 1 সেকেন্ডও দেরি করে না কেউ। দ্রুততার সহিত শুভ্রার কাছে যায়। নীলিমা শিকদার জড়িয়ে ধরেন শুভ্রাকে। মুচকি হাসে শুভ্রা। সবার মুখেই খুশি দেখতে পেলেও নেহার মুখের হাসি পাশাপাশি বিষাদের ছায়াও দেখতে পায়। মা, তোর কখন জ্ঞান ফিরল? নীলিমা শিকদারের কথার জবাবে মুচকি হাসে শুভ্রা, কিন্তু কোনো জবাব দেয় না। সবাইকে বসতে বলে। অবাক হলেও সবাই বসে। শুধু দাঁড়িয়ে থাকে নিতুল। তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আরহাম আর ফারহাদরা। আপনারা সবাই জানতে চাইবেন না আমি কিভাবে সিঁড়ি থেকে পড়েছিলাম? অবাক হয়ে তাকায় সবাই শুভ্রার দিকে। এটা জানতে চাওয়া কি আছে? দৌড়ে আসতে গিয়ে পড়ে গেছে, সবাই তো জানে। এসব কি বলছো বৌমা? আসাদ শিকদারের কথায় হাসে শুভ্রা। তারপর তাকায় নিতুলের দিকে। নিতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্রা দৃষ্টি অনুসরণ করে। সবাই তাকায় নিতুলের দিকে। মাথা নিচু করে থাকতে দেখে ভ্রু কুচকায় সবার। নাইজা খান বলেন, নিতুল, তুমি এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আর এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরুন কাকিমণি, বলছি সব ধীরে ধীরে বলছি। আপনি তো মনে হয় কিছুটা জানেন, তাই না? হকচকিয়ে যায় নাইজা খান। চোখ বড় বড় করে তাকায় শুভ্রার দিকে। নীলা এবং দাদিজানের মৃত্যু মনে আছে আপনাদের? রাইমার বাড়ি যাওয়ার পর বুঝতে পারে শিকদার বাড়ির সবাই এসেছে। আরহামকে দেখে লুকিয়ে পড়ে শুভ্রা। আরহামকে লুকিয়ে দেখা এক প্রকার নেশা তার। বেশ কিছু সময় পর রাইমাদের বাড়ি থেকে বের হয় সে। শিকদার বাড়ি সবাই আসার কারণে রাইমাকে আর আড্ডা দেওয়ার জন্য ডাকে না, বাড়িতে ফেরে না। বাড়ির উল্টো দিকের পথে হাঁটা শুরু করে। শুভ্রা সুস্থ হওয়ার পরেও যে আবারও ড্রাগে মত্ত হয়ে গিয়েছিল কেউ জানতো না সেটা। যার কাছ থেকে প্রতিনিয়ত ড্রাগ নিত তার সাথেই দেখা করতে যাচ্ছে। রামিজ সাহেবের পুরনো বিল্ডিং এর ভেতরে ঢুকে সে। উপরতলায় উঠতে উঠতেই শুনতে পায় দুজন মানুষের কথোপকথন। একজন ছেলে আর একজন মেয়ে। শুভ্রার মনে হলো কোনো কারণে ছেলে মেয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এগিয়ে যায় সেদিকে। এক ঝলক দেখে ছেলে মেয়ে দুটোকে। তারপর আর সেদিকে পাত্তা না দিয়ে তাকে বলা জায়গাতে চলে যায়। কিন্তু সেখানে যেতেই হতভম্ব হয়ে যায় শুভ্রা।
কিছু দূরের ঘরটাতে বাবা মাকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। ঘর থেকে বেরিয়ে যেতে দেখে একটা লোককে, বেশ চেনা লাগছে তার কাছে। সবকিছু দেখে কিছুক্ষণ লাগে তার মস্তিষ্ক সচল হতে। ততক্ষণে কেরোসিন ঢালা শেষ হয়েছে ঘরটাতে। একে একে সব লোক ঘর থেকে বেরিয়েছে। তার চোখের সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়। গগন বিদারী চিৎকার করে উঠে শুভ্রা। বাবা মায়ের কাছে যেতে নিলে পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। পরে আর কিচ্ছু মনে নেই তার। নিজেকে আবিষ্কার করে হাসপাতালের বেডে। বোনের এমন করুণ কথা শুনে চোখ ছলছল করে উঠে ফারহাদদের। এসব তারা নিজেরও জানতো না। এক মেয়ে তার বাবা মার মৃত্যু নিজের সামনে দেখেছে। এর থেকে করুণ আর কি হতে পারে? দুদিক থেকে শুভ্রা দুহাত চেপে ধরে ফাহিমার রিমনে। শুভ্রা সেদিকে তাকিয়ে হাসে। কি বেদনাদায়ক সে হাসি। আরহাম চেয়েও পারছে না শুভ্রাকে সান্ত্বনা দিতে। তার নিজেরই তো বুক ছিঁড়ে যাচ্ছে। সেদিন সেও তো তার আদরের কলিজার টুকরাটাকে সারা জীবনের মতো হারিয়েছে। শিকদার পরিবারের চোখেও পানি। তারা কিছু বলার আগেই হাতের ইশারায় তাদের থামিয়ে দেয় শুভ্রা। সেই দিন সেই ছেলে মেয়ে দুটো কে ছিল জানেন মন্ত্রীমশাই? না সূচক মাথা নাড়ায় আরহাম। তবে মনে হলো কিছুটা আন্দাজ করতে পেরেছে। আপনার আদরের একমাত্র বোন নীলা আর... বলতে গিয়েও থেমে যায় শুভ্রা। আরহামের অবস্থা বোঝার চেষ্টা করে। আরহামের মুখ করুণ হয়ে উঠেছে। চোখে মুখে ভেসে উঠছে কষ্টের ছাপ, সাথে পুরো শিকদার পরিবারেরও। ঝগড়া করা মেয়েটি ছিল নীলা। তখন আমি ওকে চিনতে পারিনি, কারণ আগে কখনো ওকে দেখিনি। তার ঠিক সামনেই যে ছেলেটির সাথে নীলা ঝগড়া করছিল সেটা ছিল নিতুল। চমকে উঠে সবাই। বাড়ির সবাই যতটা না অবাক, তার চেয়ে দ্বিগুণ বেশি অবাক হয়েছে নিতুল। হয়তো ভাবতেও পারেনি শুভ্রা এসব জানে। বাকিটা আমি বলবো নাকি আপনি বলবেন দেবর সাহেব? নিতুল বুঝতে পারে সত্যিটা তাকে বলতেই হবে। মায়ের মুখের দিকে একবার তাকিয়ে বলতে শুরু করে। ছোটবেলা থেকে নীলা ভালোবাসতো আমাকে। আমার কোনো কালেই ওর উপর কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন ক্লাস 8-এ পড়ে তখন ওর প্রতি কিছুটা ঝুঁকে পড়ি আমি। না, ভালোবাসার টানে নয়, ওর শরীরের টানে প্রপোজ করি ওকে। নীলাও সাথে সাথেই অ্যাকসেপ্ট করে। কয়েক মাস প্রেম চলে। মাঝে মাঝে ঘুরতে যেত আমার সাথে। বাড়িতে দুইজন আলাদা আলাদা বাহানা দিয়ে বের হতাম। ওকে নিয়ে নানান জায়গায় যেতাম। তখনও বুঝতে পারিনি ও আমার মতলব। বেশ কয়েকবার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। তারপর ধীরে ধীরে ওর শরীরের পরিবর্তন লক্ষ্য করি। দাদি যেন কিছুটা বুঝতে পেরেছিলেন ওর অবস্থা। আমি শিওর ছিলাম না। এড়িয়ে চলতাম ওকে। কথা বলতে চাইলেও কথা বলতাম না। যেদিন রাইমাদের বাড়ি যাই সেদিন রাজীব আঙ্কেলের পুরনো বিল্ডিংয়ে হুমকি দিয়ে ডেকে পাঠায় আমাকে। সবার চোখ ফাঁকি দিয়ে আমিও যাই সেখানে। জানতে পারি ও অন্তঃসত্ত্বা। ও বুঝতে পেরেছিল আমি ওর অনাগত সন্তানের বাবা। তখন কিছুই বুঝতে পারছিলাম না কি করব। কথায় কথায় ওর সাথে ঝগড়া লেগে যায় আমার। এক পর্যায়ে রাগের মাথায় দেয়ালের সাথে বাড়ি মারি ওর মাথা। তৎক্ষণাৎ অতিরিক্ত রক্তক্ষরণে ওখানেই মারা যায়। পাগল প্রায় লাগছিল আমার, কিন্তু আমাকে বাঁচতেই হতো। বিল্ডিংয়ে আগুন লেগেছিল। কোনো দিক দিয়ে না দেখেই ওকে ওখানে রেখেই বেরিয়ে পড়ি বিল্ডিং থেকে। বিস্মিত সকলেই। কারোরই যেন বিশ্বাস হচ্ছে না। অতিরিক্ত রাগ আর কষ্টের ফলে আরহামের কপালের রগ ফুলে উঠেছে। চোখ জোড়া ধারণ করেছে রক্তবর্ণ। শুভ্রা দেখলো আরহামকে। উঠে গিয়ে চেপে ধরলো আরহামের এক হাত। অশ্রুসিক্ত চোখ জোড়া দিয়ে তাকালো আরহাম শুভ্রার পানে। চোখের ইশারায় শান্ত হতে বলল শুভ্রা। তারও বুক কাঁপছে। এ তো মাত্র কিছুটা সত্যি জেনেছে। সবকিছু জানলে প্রিয় মানুষটার অবস্থা কেমন হবে ভেবেই তার কলিজা কেঁপে উঠল। নীলিমা শিকদার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তেড়ে আসেন তিনি নিতুলের দিকে। কয়েকটা চর বসান গালে। নাইজা শিকদার আগলে নেন নিতুলকে। আসাদ শিকদার ধরে ফেলেন নীলিমা শিকদারকে। ডুকরে কেঁদে ওঠেন তিনি। নেহা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না তার ভাই এমন কিছু করেছে। ফারহাদদের কি বলা উচিত বুঝতে পারছে না তারা। পাথর হয়ে বসে আছেন আজাদ শিকদার। তার পাশেই বসেছেন আজমল শিকদার। ছেলের অবস্থা বুঝতে পারেন তিনি। ভেতরে কি চলছে অজানা নয় তার। এতটুকুতেই উত্তেজিত হলে চলবে? এটা তো সবে শুরু, আরো কত সত্যি জানার আছে। নীলার শোকে পাগল প্রায় যখন আপনারা, তার পরদিনই দাদিজানের মৃত্যু আপনাদের আরো নেতিয়ে ফেলে। কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন দাদিজানের মৃত্যু স্বাভাবিক কিনা? দাদাজানের মৃত্যুর পরপরই কেন বাড়ির কাজের মেয়েটি কাজ ছেড়ে দিয়েছিল?
শুভ্রার কথা কারোরই বোধগম্য হলো না, বুঝতে পারলো না শুভ্রা কি বোঝাতে চাইলো। তোমার দাদিজানের মৃত্যু স্বাভাবিক নয় বলতে কি বোঝাতে চাইছো নাথ বউ? তোমার দাদিজানের হার্টের সমস্যা ছিল, নীলার মৃত্যু সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল আয়নার। কাজেই মেয়েটি সবসময় আয়নার সাথে সাথে থাকতো, খুব ভালোবাসতো এবং সম্মান করত। আয়নার মৃত্যুর পর ওর নাকি ওই বাড়িতে থাকতে কষ্ট হচ্ছিল, তাই কাজ ছেড়ে গ্রামে চলে গেছে। আজমল শিকদারের কথায় সবাই হ্যাঁ বোধক মাথা নাড়ায়, কিন্তু ঘামতে শুরু করেছে নিতুল আর নাইজা শিকদার। দাদিজান নীলার প্রেগন্যান্সি বিষয়ে জানতেন। আগেকার মানুষ হিসেবে তিনি নীলার পরিবর্তনগুলো ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। একই সাথে তিনি নিতুল ভাইয়াকে সন্দেহ করতেন। তার সন্দেহ সত্যি হয়েছিল নীলার মৃত্যুর পরদিন। নিতুল ভাইয়ার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পেয়েছিলেন তিনি, যেগুলো নিতুল ভাইয়া তুলেছিল নীলাকে ব্ল্যাকমেল করার জন্য। সব কিছু জানতে পাওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছিল দাদিজানের জন্য। দাদিজানকে বিষ ইনজেক্ট করেছিলেন, যেই বিষের অস্তিত্ব কিছু সময়ের মধ্যে শরীর থেকে মুছে যায়। বাড়ির কাজের মেয়েটা দেখেছিল, মেয়েটাকে টাকার লোভ দেখিয়ে মুখ বন্ধ করে দেয়। স্ত্রীর এমন মৃত্যুর কথা শুনে কেঁপে উঠলেন আজমল শিকদার। এ বয়সে এসে এত বড় সত্যর মুখোমুখি হতে হবে কখনো কল্পনাও করেননি তিনি। মুখে বারবার আওড়াচ্ছে, রাস্তা থেকে কালসাপকে তুলে এনে থাকার জায়গা দিয়েছিলাম, দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম এতদিন। এই বাড়িতে যেদিন আমি নিতুল ভাইয়াকে দেখতে পাই সেই দিনই ওনাকে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু ততটাই মাথা ঘামায়নি। নিতুল ভাইয়া ও রামিজ আঙ্কেলের বিল্ডিংয়ে দেখেছিল আমাকে। রাইমা যখন নীলার মৃত্যুর বিষয়ে সব বলে তখনই সবটা পরিষ্কার হয় আমার কাছে। বুঝতে পারি কেন নিতুল ভাইয়াকে চেনা চেনা লাগছিল। সেই সময় মন্ত্রীমশাইকে বাড়ির বাইরে বের হতে দেখিনি। ওনাকে সবটা জানানো জরুরি মনে হয়েছিল আমার। মাথায় আর অন্য কিছু ছিল না, তাই ঘর থেকে দৌড়ে বের হই। ঘরের বাইরেই নিতুল ভাইয়াকে দেখতে পাই। বুঝে যাই উনি হয়তো সবটা বুঝে ফেলেছেন, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় পেছন থেকে ধাক্কা মারেন উনি আমায়। ফলস্বরূপ সিঁড়ি থেকে পড়ে যাই আমি। তখন মনে হয়েছিল আমার বেঁচে থাকার মেয়াদ এখানেই হয়তো সমাপ্তি। বারবার মন্ত্রীমশাইকে বোঝাতে চেয়েছিলাম নিতুল ভাইয়ের কথা, কিন্তু পারিনি। এবার আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করা সম্ভব হলো না আরহামের পক্ষে। শুভ্রার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিতুলের কলার চেপে ধরলো, মারতে শুরু করলো ইচ্ছে মতো। তাকে থামাতে গেল ফারহাদরা। আরহামকে শান্ত করিয়ে সোফায় বসিয়েছে ফাহিম। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরহাম। আর এই এত অপরাধী নিতুল ভাইয়াকে সাথ কে দিয়েছে জানেন? বহে গলা শুকিয়ে এসেছে নাইজা শিকদার আর নিতুলের। তারা একে অপরের দিকে চাওয়াচাই করছে, তা দেখে হাসলো শুভ্রা। শুরু থেকে নিতুল ভাইয়ের সব অপরাধের সঙ্গিনী ছিল কাকিমণি ওরফে রেজাউল চৌধুরীর একমাত্র বোন। এত কিছুর মাঝেও বজ্রপাতের ন্যায় আরেকটা কথা বলল শুভ্রা। সবাই হতভম্ব, কারো মুখে কোনো রা নেই। নিস্তব্ধ পরিবেশ, সবাই শান্ত, কারো মুখে কোনো রা নেই। পাথর বনে গেছে যেন সবাই। এত এত সত্যি কোনোভাবেই নেওয়া সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। আজাদ শিকদার সোফা থেকে উঠে দাঁড়ালেন। আর যাই হোক, শুভ্রার কথায় তিনি বিশ্বাস করেননি। কয়েক বছরের প্রণয়ের সম্পর্কে বিয়ে হয়েছে নাইজা বেগমের সাথে। এত বছরেও তিনি জানতে পারলেন না যে নাইজা বেগম তারই ভার্সিটি জীবনের বন্ধু রেজাউল চৌধুরীর বোন। এটা অসম্ভব। নিতুলের প্রতিটি অপকর্ম বিশ্বাস করেছেন তিনি, তাই বলে যে স্ত্রীর সম্পর্কে এসব বিশ্বাস করবেন? কখনোই না। তোমার সব কথাই বিশ্বাস করেছি আমি, কিন্তু এখন যেটা বললে সেটা কিভাবে বিশ্বাস করব আমি? না যাক, কোনোভাবে এসব করতে পারে না। তাছাড়াও রেজাউলের বোন হবে কিভাবে? কাকাই, আপনি কি কাকিমণির পরিবার সম্পর্কে কিছু জানেন? এতিম নাইজা কেউ নেই আমরা ছাড়া। ভালোবাসায় অন্ধ আপনি কখনোই স্ত্রীর পরিবার সম্পর্কে খোঁজ নেননি। কাকিমণি আপনাকে যা বুঝিয়েছে তাই বুঝেছেন। আপনি তো জানেন রেজাউল চৌধুরীর একটা বোন ছিল, আর সেই বোনটাই নাইজা চৌধুরী। চোখ বড় বড় করে তাকালো নাইজা শিকদার আর নিতুল। মনে হচ্ছে চোখ বাইরে বেরিয়ে আসবে তাদের। তাদের অবস্থা দেখে বেশ শব্দ করেই হাসলো শুভ্রা আর ফারহাদরা। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা। এমন একটা নিস্তব্ধ পরিবেশে তাদের হাসি যেন ঝংকার তুলছে। ভাইয়া দেখো বেচারাদের মুখের অবস্থা। মনে হচ্ছে ভেবেছিল আমরা যদি পুলিশের হাতে তুলে দেই তাহলে রেজাউল চৌধুরী
ওদের বাঁচিয়ে নিবে। হয়তো ভাবতেও পারেনি ওদের আসল পরিচয় এভাবে প্রকাশ করব। দাদা ভাই যাও তো, একটু নিয়ে আসো বাইরে দাঁড় করে রাখা অতিথিদের। শুভ্রার হেয়ালি কথায় উচ্চস্বরে হেসে উঠল ফারহাদরা। নিস্তব্ধ গুমুট পরিবেশে 5 ভাই বোনের হাসি যেন ঝংকার তুলছে, দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে। ফারহাদ গলা একটু উঁচিয়ে ডাকলো, নিয়ে এসো ওনাকে ভিতরে। পরপর কয়েকজন অফিসার রেজাল চৌধুরীকে নিয়ে ভেতরে ঢুকলো। সাথে আয়েশা চৌধুরী, আরাজ আর মাহিদও আছে। তাদের দেখে বিস্মিত হলো সবাই। রেজাল চৌধুরীকে দেখেই আজাদ শিকদারের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। আরাজ অপলক তাকিয়ে আছে শুভ্রার দিকে। চোখাচোখি হয় শুভ্রার সাথে, চোখ নামিয়ে নেয় আরাজ। অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকলো। শুভ্রা দেখেও না দেখার ভান করলো। তো মিস্টার মীর জাফর, কতদিন পর দেখা হলো। সবকিছু নিয়ে এসেছেন তো, নাকি আবারও ভুল করেছেন? মুখ বাঁকিয়ে তাকালো শুভ্রার দিকে মাহিদ। ঘাট থেকে ব্যাগ নামিয়ে রাখলো টেবিলে। মাহিদ মির্জা কখনো কিছু ভুলে যায় না। ব্যাগ থেকে যাবতীয় জিনিস বের করে প্রজেক্টর সেট করলো মাহিদ। প্লে করা হলো একটা ভিডিও, যেখানে ড্রাগ ডিলার হিসেবে রেজাউল চৌধুরীকে দেখা যাচ্ছে। পাশে এখন মহিলাও আছে। কিছুক্ষণ ভিডিও চলার পর মহিলার মুখ স্পষ্ট হলো। বিস্মিত হলো সবাই। রেজাউল চৌধুরীর সাথে নাইজা শিকদার। বাবা, রেজাউল চৌধুরী আর কাকাই ছিল বেস্ট ফ্রেন্ড। সবসময় একই সাথে দেখা যেত তিনজনকে। ভার্সিটিতে থাকা অবস্থাতেই ড্রাগ অ্যাডিক্টেড হয় রেজাউল চৌধুরী। পরবর্তীতে নিজেই ড্রাগের ব্যবসা শুরু করে। ছোট থেকেই নাইজা চৌধুরী থাকতেন দেশের বাইরে নানার বাড়িতে। ড্রাগের ব্যবসায় বড় একটা অংশ ছিলেন তিনি। 2 ভাই বোন মিলে একই সাথে কাজ করতেন। বাবা কিছুটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সব সময় সাবধান করতেন রেজাউল চৌধুরীকে। কিন্তু তিনি বাবার কথায় কোনো দিন কান দেয়নি। বাবা পুলিশ হতে চেয়েছিলেন, সেটা তিনি জানতেন। আমাদের বাড়িতে ওনার যাওয়া আসা লেগেই থাকতো। বাবা আর দাদুনের মধ্যে দূরত্ব সৃষ্টি করেন উনি। ভেবেছিলেন এতে করে বাবাকে আটকাতে পারবেন, কিন্তু পারেননি। গাজীপুরের একটা বড় এরিয়া ওনার ছিল, যেখানে উনি ড্রাগের যাবতীয় কাজ করতেন। বিভিন্ন কলেজ ভার্সিটিতে সাপ্লাই করতেন, এমনকি আমাদের ভার্সিটিতেও। সেদিন বাবা মার মৃত্যুর সময় তিনিই ছিলেন সেখানে। সমস্ত প্রমাণ জোগাড় করেছিল বাবা। পরের দিনই রেজাউল চৌধুরীর সমস্ত অপকর্মের প্রমাণ কোর্টে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই। গলা বারবার কেঁপে কেঁপে উঠছে শুভ্রার। বাবা মায়ের মৃত্যুর সময়টাও মনে করতে চায় না সে। যে প্রমাণের জন্য তিনি আমার বাবা মাকে মেরে ফেলেছেন সেটা পাননি। মায়ের সন্দেহ হওয়ায় অন্য ফাইল নিয়ে গিয়েছিল আসলটা রেখে। সেখানেই রেজাউল আঙ্কেলের সমস্ত কুকীর্তির কথা উল্লেখ ছিল। একটা ফাইল এগিয়ে দেয় শুভ্রা ফারহাদের দিকে। ফারহাদ অবাক হয়ে দেখছে শুভ্রাকে। তার বোনটা ভেতরে এত কষ্ট চেপে রেখেছিল, অথচ তারা জানতেই পারেনি। এই ফাইলটিতে ওনার সমস্ত কুকীর্তির প্রমাণ আছে। যদিও এটার হদিস আমার আগে পেলে উনি এতদিনে জেলে থাকতো। বাবা আর কাকাইয়ের মধ্যকার ভালো সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন নাইজা চৌধুরী। ফলস্বরূপ কোনো যোগাযোগ ছিল না আমাদের সাথে। আজাদ শিকদার নাইজা শিকদারের চোখে চোখ রাখলেন, কিন্তু দেখতে পেলেন না কোনো অপরাধবোধ। তাহলে কি তোমার এত বছরের ভালোবাসা সবটাই মিথ্যা ছিল? ধক করে উঠল নাইজা শিকদারের বুক। আজাদ শিকদারের 2 হাত চেপে ধরলেন তিনি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি আজাদ। ঝটকা মেরে হাত সরিয়ে নিল আজাদ শিকদার। আর একবারও তাকালো না নাইজা শিকদারের দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিতুলের সামনে গিয়ে দাঁড়ালো। কিসের অভাব রেখেছিলাম মিতু? যখন যা চেয়েছ তাই তোমার সামনে এনে দিয়েছি। নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি। কখনো বুঝতে দিনি তুমি আমাদের সন্তান নও। ফুটপাতে বসে যখন কাঁদছিলে তখনই তোমাকে নিজেদের কাছে এনেছিলাম। দেশের বাইরে থাকতাম যেন কখনো তোমার মনে এই বিষয়টা না আসে। কিভাবে তুমি এমনটা করতে পারলে? বলতে বলতেই কেঁদে উঠলেন আজাদ শিকদার। বাবার কথা শুনে থমকে গেছে নেহা, তবে বাকিরা শান্ত, যেন তারা জানে। আয়েশা চৌধুরী এক মনে তাকিয়ে আছে নিতুলের দিকে। শুভ্রা এসে দাঁড়ালো তার পাশে। আন্টি যা ভাবছেন তাই ঠিক। নিতুল ভাইয়াই আপনার বড় ছেলে রায়াজ। আপনার ছেলে মারা যায়নি। এগুলো সব প্ল্যান ছিল রেজাউল চৌধুরী আর নাইজা শিকদারের। ইচ্ছাকৃত কাকাই এর সামনে নিতুল ভাইয়াকে এনেছিল, যাতে করে
শিকদার বাড়ির সমস্ত সম্পত্তির মালিক হতে পারে। আপনাদের মেয়ে সবটা জানতো, তাই তো ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সকলের সামনে উপস্থাপন করেছে আপনার ছেলে এবং মেয়ে মারা গেছে। মিস্টার আরাস চৌধুরীকেও নিজের খেলার গুটি বানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। নিতুলকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল আয়েশা চৌধুরী। নিতুলের চোখেও পানি। কত বছর পর মাকে কাছে পেল, আজকে প্রথমবারের মতো বাবার উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। বাবার লোভের কারণেই তো তাকে মা ভাই বোনের থেকে আলাদা হতে হয়েছে। আরাস কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো নিতুলের সামনে। বরাবর রেজাউল চৌধুরীকে দায়ী করে এসেছে ভাই বোনের মৃত্যুর জন্য। এই জন্য বাবা মায়ের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে। তাছাড়া বাবার অবৈধ কাজে সামিল না হওয়ার কারণেও আজকে যখন দেখলো তার এতদিনের সকল ভাবনা ভুল, তখন নিজেকে অপদার্থ ছাড়া কিছুই মনে হচ্ছে না তার কাছে। নিতুল হাজার চেষ্টা পরেও আরাসকে কাছে টানতে পারলো না। নিতুল ভাইয়া যে কটা দিন আপনাদের সাথে থাকতো না, সে দিনগুলোই এদেশে থাকতো এবং রেজাউল চৌধুরীর সাথে আলাদা বাসায় প্রায় সময় দেখা করতে যেতেন। রেজাউল চৌধুরী আমার পিছনে পড়ে গিয়েছিল, তখনও হয়তো জানতো না আমি সেই মেয়েটা, যার কারণে প্রায় সময় আমাকে ফলো করত, এমনকি রাতেও বাড়ির বাইরে থাকতো। তবে সবসময় নিজেকে ঢেকে রাখতো, যার কারণে যখন জানতাম না উনি আমাকে ফলো করেন, আমি ওনাকে একজন ড্রাগ ডিলার হিসেবেই চিনতাম, যে আমাদের ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করত। ভাইয়াদের সাথে মিলে ধরার প্ল্যান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি। নিতুল ভাইয়ার পরিবর্তে সেদিন রাতে মিস্টার আরাস চৌধুরী মার খেয়েছিলেন। বলেই চোখ ঘুরিয়ে তাকায় আরাজের দিকে। আরাজ তার দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে, পারলে গিলে ফেলবে এমন একটা ভাব। তুমি এত কিছু জানলে কিভাবে? আজাদ শিকদারের কথায় সবার নজর এবার যায় শুভ্রার দিকে। বোকা বোকা হাসি দেয় শুভ্রা, মাথা চুলকিয়ে বলে, আমি তো কখনো কোমায় ছিলামই না। এতদিন লেগেছে আমার সম্পূর্ণভাবে সুস্থ হতে। এর মাঝেই ভাইয়ারা আর মন্ত্রীমশাই সহ সমস্ত প্রমাণ জোগাড় করেছিল, তবে মন্ত্রীমশাই সমস্ত জানতো না। আমাকে ক্ষমা করো মা। হাত জোর করে বলে আজাদ শিকদার। তৎক্ষণাৎ শুভ্রা ওনার হাত নামিয়ে ফেলে, রাগান্বিত হয়ে বলে, আপনি কোনো অপরাধ করেননি কাকাই, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনিও তো ভুক্তভোগী। যারা অপরাধ করেছে তারা এর যোগ্য শাস্তি পাবে। কিছু সময়ের মধ্যে রেজাউল চৌধুরীকে নিয়ে যাওয়া হলো। কেউ ফিরেও তাকালো না তাদের দিকে। আয়েশা চৌধুরী কেঁদে কেটে অস্থির। আরাস তাকে আটকাতে পারছে না। সবসময় দেখেছে ভাই বোনের জন্য কাঁদতে, আজকে কাছে পেয়েও যেন পেল না। পুরো বাড়ি এখন শান্ত। ক্ষণে ক্ষণে শুধু সকলের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আজমল শিকদার, নীলিমা শিকদার, আসাদ শিকদার, আজাদ শিকদার চলে গেলেন নিজেদের ঘরে। জোর করেই পাঠানো হলো তাদের। আজাদ শিকদারের দিকে তাকিয়ে খারাপ লাগছে সবার। নেহা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অপরাধ বোধ করে করে খাচ্ছে তাকে। আর বসে থাকতে পারলো না, কিছু বলার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো, কিন্তু তাকে থামিয়ে দিল শুভ্রা। জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে বলল, আমরা জানি বাসর রাতে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে এবং সেদিন সিঁড়িতে তুমি তেল রেখেছিলে। ঘরের হিডেন ক্যামেরা থেকে মন্ত্রীমশাই ড্রাগ দেওয়া জানতে পেরেছে। এই রাইমা তেল ফেলা দেখেছিল। আপু, তুমি একটা ভালো মেয়ে। মন্ত্রীমশাইয়ের প্রতি তোমার মোহ এটা। এখন আর এসব সবার সামনে বলার দরকার নেই। ঘরে যাও তুমি। তোমার জীবনেও মন্ত্রীমশাইয়ের মতো একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে। নেহার কানে কানে বলার কারণে কেউ শুনতে পেল না তার কথা। নেহা শক্ত করে জড়িয়ে ধরলো শুভ্রাকে, ডুকরে কেঁদে উঠল। মিস্টার চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় প্রোটেক্ট করার জন্য। আমার কিন্তু মনে আছে সেদিন আপনি আমাকে আগুন থেকে বের করেছিলেন। আমি তো ড্রাগ অ্যাডিক্টেড হয়েছিলাম বাজে বন্ধুদের জন্য, কিন্তু আমি কার জন্য হলাম? যদি কারণটা আমি হই তাহলে অন্তত আমার জন্যই ছেড়ে দিন। একজন ভালো বন্ধু হিসেবে সব সময় পাশে থাকবেন। রিমিকে নিজের করে নিন। মুচকি হেসে আয়েশা চৌধুরীকে নিয়ে চলে গেল আরাজ। এত বছরে ভালোভাবে বুঝতে পেরেছে শুভ্রা তার নয়। ফাহিমদের আর বাড়ি যাওয়া হলো না, শিকদার বাড়িতেই থেকে গেল তারা। নিজের ঘরের ব্যালকনিতে বসে আছে শুভ্রা। বুকের সাথে জড়িয়ে রেখেছে বাবা মায়ের ছবি। আজ বড্ড বেশি মনে পড়ছে তার বাবা মাকে।
সারাদিনের চঞ্চল হাসি খুশি এই মেয়েটার নীরবতা যেন প্রকৃতিও মানতে পারছে না। তাই তো আকাশের বুক চিরে বেরিয়ে আসলো অশ্রুকণা। ভিজিয়ে দিতে শুরু করলো শুভ্রার মলিন মুখশ্রী, ছুঁয়ে দিল শুভ্রাকে। মলিন হাসলো শুভ্রা। তার চোখ থেকে অশ্রুকণা গড়ানোর আগেই প্রকৃতি নিজেকে ঝরিয়ে দিল। পড়তে দিল না শুভ্রার চোখের পানি। ভালো লাগা ছড়িয়ে দিল শুভ্রার ভেতর। মেতে উঠল শুভ্রার ছেলে মানুষের সাথে। আরহাম ঘরে এসে দেখলো শুভ্রাকে, কিন্তু কোনো বাধা দিল না। সেও গিয়ে বসলো শুভ্রার সাথে। ভিজবে বৃষ্টিতে শুভ্র পরি। আকাশ থেকে পড়লো যেন শুভ্রা। চোখ গোল গোল করে তাকালো আরহামের দিকে। মৃদু হাসলো আরহাম। শুভ্রার হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়লো। উদ্দেশ্য বাগান, কারণ ছাদে যে অন্য একজনা ভালোবাসার মানুষ নিজেদের মধ্যে সকল বোঝাপড়া করছে। ফাহিম আর রাইমা ছাদে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের মধ্যকার সকল দূরত্বের অবসান ঘটাতে। বৃষ্টির বড় বড় ফোঁটা শরীরে পড়তেই শিউরে উঠল শুভ্রা। বাগানের ঠিক মাঝখানে তারা। কিছুক্ষণের মধ্যেই ভিজে গেল। বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করলো শুভ্রা। সাথে তাল মিলালো আরহাম। এক হাতে শুভ্রার কোমর পেঁচিয়ে ধরলো, আরেক হাত রাখলো শুভ্রার ওষ্ঠদয়ে, আলতো ছুঁয়ে দিতে শুরু করলো। ভালোবাসি আমার শুভ্র পরি, ভালোবাসি। তোমার মন্ত্রী মশাই ভালোবাসে তোমাকে। 5 বছর আগে 26 বছরের এক যুবকের বুকের তীব্র ব্যথা হিসেবে জায়গা করে নিয়েছিলে তুমি। আজও অবস্থান তোমার সেখানেই। আমৃত্যু এভাবেই আরহামের বুকের তীব্র ব্যথার কারণ হয়ে থাকবে তুমি। মাঝে কেটেছে 7টি বছর। সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। সবার জীবনে পরিবর্তন এসেছে, কিন্তু সম্পর্কগুলোতে কোনো পরিবর্তনের রেশমাত্র দেখা যায়নি। বরং আগের চেয়ে আরো শক্ত হয়েছে। আজকে মন্ত্রী আরহাম শিকদারের একমাত্র ছেলের জন্মদিন। বাড়ি সেজে উঠেছে আলোকসজ্জায়। এত এত ব্যস্ততার মাঝে শুভ্রা খাবার প্লেট হাতে ছুটে চলেছে শুভ্রর পিছনে। আরহাম আর শুভ্রার একমাত্র ছেলে আব্রাহাম শুভ্র শিকদার। এক পর্যায়ে শুভ্রকে ধরতে না পেরে ধপ করে সোফায় বসে পড়ল শুভ্রা। প্রচন্ড রকমের চঞ্চল হয়েছে শুভ্র, একদম মায়ের মতো। আফসোস হয় শুভ্রার। গর্ভকালীন আরহামের সাথে সব সময় ঝগড়া করত যে শুভ্র মায়ের মতো চঞ্চল হবে। আরহাম বলতো তার মতো শান্ত হবে। এখন শুভ্রা ভাবে কেন ছেলেটা তার বাবার মতো হলো না। সারাদিন দৌড়ের উপর রাখে তাকে, বেচারি। শত মামাই। ফাহিমের কোলে লাফিয়ে উঠল শুভ্র। ফাহিমও ভালোবেসে কোলে নিল। পাশে রাইমা দাঁড়িয়ে আছে, তার 3 বছরের বাচ্চা ফাহিমাকে নিয়ে। দু পরিবারের মধ্যেই বিয়ে হয়েছে তাদের। বাড়ির ভেতরে ঢুকলো। পরপরই ফারহাদ, রাহাত আর রিমনও ঢুকলো। রাহাত আর রিমনের হাত ধরে রেখেছে তাদের ছেলেরা। একে একে খান পরিবারের সবাই ঢুকলো। খান পরিবারের সাথে কুশল বিনিময় করলো শিকদার পরিবারের সবাই। খোশ গল্পে মেতে উঠলো তারা। বাচ্চারা একসাথে খেলতে লাগলো। বাড়ির সবার সাথে কথা বলে দরজার সামনে এসে দাঁড়ালো শুভ্রা। বারবার বাইরে তাকাচ্ছে। তার পেছনে এসে দাঁড়ালো তার 4 ভাই। বনি, চল বাগানে যাই। শুভ্রাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফারহাদ এক হাতে টেনে নিয়ে যেতে শুরু করলো। বাড়ির সবাই তাদের দিকে তাকিয়ে হাসলো। এদের ভাই বোনের সম্পর্কে সবসময় মুগ্ধ হয় সবাই। বাগানে ঘাসের উপর গোল হয়ে বসলো 5 জন। বয়স বেড়েছে ঠিকই, কিন্তু তাদের আচরণ এখনো আগের মতোই আছে। বেশ কিছুক্ষণ আড্ডা দিল তারা। বেলা গড়ায়, চারিদিক অন্ধকার হয়ে আসে। একে একে অতিথিরাও আসতে শুরু করেছে। দরজায় দাঁড়িয়ে শুভ্রা আর আরহাম স্বাগতম জানাচ্ছে তাদের। কিছুক্ষণ পর দুজোড়া কপতি আসলো তাদের। একজন সিঙ্গেল, আরাজের সাথে রিমি আর 2 বছরের একটা বাচ্চা। শুভ আর অদিতিরও বিয়ে হয়েছে। 7 মাসের অন্তঃসত্ত্বা অদিতি। মাহিদ বিয়ে করেনি এখনো। হাসি মুখে তাদের সবাইকে স্বাগত জানায়। বলেছিলাম না মিস্টার চৌধুরী, আপনার জীবনেও সঠিক কেউ আসবে যে আপনাকে আগলে রাখবে। হাসলো আরাজ। সেদিন শুভ্রার কথায় ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছে। নিজের আসল ভালোবাসার মানুষকে বেছে নিয়েছে। সবাই আসলেও এখনো দাঁড়িয়ে আছে শুভ্রা। আরহাম জানে কেন, তাই আর কিচ্ছু বলল না। শুভ্রার অপেক্ষার অবসান ঘটল। কাঙ্ক্ষিত মানুষটি এসেছে, সাথে স্বামী সন্তান। নেহাপু, এতক্ষণ লাগে আসতে? তোমার না সকালে আসার কথা ছিল? বাবুর জন্য দেরি হয়ে গেল ভাবি। তো আপনাদের শুভ্রবাবু কোথায়? কেকের কাছে চলো। যথাসময়ে কেক কাটা হলো। সবাই অনুষ্ঠানে মনোযোগ দিল। আজ পরিবারের সবাই মেতে উঠেছে হাসি মজায়। তাদের জীবন থেকে মুছে গেছে কালো অধ্যায়গুলো। বাবা, তোমার চুল এত ছোট ছোট কেন? দেখো ছবিতে তোমার চুল কত বড়। শুভ্রর কথায় পাশ ফিরে তার দিকে। তোমার জন্মের আগে তোমার মায়ের নখ কেটে দিয়েছিলাম একবার। তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি
ঘুমিয়ে পড়ার পর আমার চুল কেটে দিয়েছিল, তারপর আর চুল বড় করতে দেয়নি। বাবা তুমি না মন্ত্রী, তাহলে মাকে ভয় পাও কেন? বিয়ে করলে বুঝতি বাপ। তাহলে বিয়ে দিয়ে দাও আমার। চোখ বড় বড় করে তাকায় আরহাম। কোটো থেকে বেরিয়ে আসার উপক্রম চোখ। 5 বছরের ছেলে বলে কি এসব? তোমার বউ কোথায় পাবো? বাবার প্রশ্ন শুনে উৎফুল্ল হয়ে উঠল শুভ্র। এটারই তো অপেক্ষা করছিল জানো। আসে তো। এক প্রকার বিছানা থেকে লাফিয়ে উঠল আরহাম। বিস্ফোরিত চোখে পর্যবেক্ষণ করলো ছেলেকে। এ যেন শুভ্রার প্রতিচ্ছবি। এ একই রকম ঠোঁটের কোণে হাসি, নির্লজ্জতায় ভরা। আমতা আমতা করে প্রশ্ন করলো আরহাম, কে? ফাহিমা? না, এবার মনে হচ্ছে মাথা ঘুরে যাবে আরহামের। ছেলে এখনই নিজের ভবিষ্যৎ বউ খুঁজে রেখেছে, মেয়ে কিনা তারই মামাতো বোন। আবার বাবার সামনে কি সুন্দর হেসে হেসে বলছে। দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা গেল। শুভ্রা এসেছে ঘরে। হাসতে হাসতে আরহামের পাশে এসে বসলো। ঢলে পড়ছে আরহামের গায়ে, হাসি যেন থামছেই না। এভাবে পাগলের মতো হাসছো কেন? দেখেছেন মন্ত্রীমশাই, আপনার ছেলে আপনার মতোই নির্লজ্জ হয়েছে। তেতে উঠল আরহাম। শুভ্রার কথা সম্পূর্ণ বিরোধিতা করলো। ছেলে মোটেও আমার মতো হয়নি। আমি তো ওর মধ্যে সম্পূর্ণ তোমার প্রতিচ্ছবি দেখতে পাই। তোমার মতোই নির্লজ্জ তোমার ছেলে। শুভ্র বুঝে গেল এবার বাবা মার মধ্যে টর্নেডো বয়ে যাবে। সব সময় দেখেছে, একটুতেই দুজনের মধ্যে কি পরিমাণ ঝগড়া হয়। চুপ চুপ, আগে বলো আমাকে বিয়ে করাবে কিনা ফাহিমার সাথে। তৎক্ষণাৎ চুপ হয়ে যায় আরহাম আর শুভ্রা। দুজনেই গম্ভীর মুখ করে ফেলে। সামান্য ভয় পায় শুভ্র। শুভ্রা গম্ভীর কণ্ঠে বলে, ফাহিমা তোমার বোন হয় শুভ্র। আতকে উঠল যেন শুভ্র। দাঁড়িয়ে পড়লো বিছানায়, মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমি তোমার পেট থেকে বের হয়েছি, ও হয়নি, তার মানে ও আমার বোন নয়। ও তো ফুপির পেট থেকে বের হয়েছে। মামাই বলেছে আমাকে ফাহিমার সাথে আমার বিয়ে দিবে, আমার বউ হবে ফাহিমা। না না, বউ তো হয়ে গিয়েছে। প্রথম কথাগুলো শুনে আরহাম আর শুভ্রা মুখ টিপে হাসলেও শেষের কথা শুনে থ হয়ে যায়। বিয়ে হয়ে গিয়েছে মানে? হ্যাঁ, আমাদের পুতুলের সাথে আমরা কবুল বলে বিয়ে করেছি। মাথা চক্কর দিয়ে উঠল শুভ্রার। ছেলেটা বয়সের তুলনায় অতিরিক্ত পাকনা, তাই বলে এই বয়সে তাকে শাশুড়ি বানিয়ে দিবে? ভাবা যায়? নির্লজ্জ ছেলে, একদম চুপ, বাপের মতো দিন দিন হয়ে যাচ্ছ। মায়ের মিষ্টি ধমকে চুপ হয়ে যায় শুভ্র, কিন্তু খেপে যায় আরহাম। শুভ্রর দিকে তাকিয়ে বলে, বাবা তোমাকে ফাহিমার সাথে বিয়ে দিব যদি আজকে দাদুনের ঘরে ঘুমাতে যাও। সত্যি? হ্যাঁ 3 সত্যি, যাও এখন। খুশিতে গদগদ হয়ে চলে গেল শুভ্র। শুভ্রাকে একদম নিজের কাছে টেনে নিল আরহাম। হকচকিয়ে গেল শুভ্রা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তোমাকে কতবার বলেছি বউ, পাঠকারী শক্তি নিয়ে শক্তি দেখাবে না। এখন একটু অসভ্যতা আমি দেখাই। বাধা দেয় না শুভ্রা, আরো মিশে যায় ব্যক্তিগত পুরুষটার মধ্যে। ছোট্ট একটা আবদার করে বসে, চলুন না মন্ত্রীমশাই বারান্দায়, দেখুন আজকে কত সুন্দর চাঁদ উঠেছে। না করতে পারলো না আরহাম। স্ত্রীকে নিয়ে গিয়ে বসলো বারান্দায়। একজন আকাশের চাঁদ দেখতে ব্যস্ত হয়ে পড়লো, আর আরেকজন নিজের ব্যক্তিগত চাঁদকে দেখতে ব্যস্ত। ভালোবাসি প্রিয় মন্ত্রীমশাই।